আচ্ছা, তো আমরা টি এর মান বের করব কিভাবে? স্যার প্রথমে ওমেগার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, হ্যাঁ। তো আমরা প্রথম ক্ষেত্রে আসলে কি দুইটার ক্ষেত্রে আসলে আমরা T1 এন্ড হচ্ছে T2 বের করব, তাই না? জি স্যার। তারপরে হচ্ছে আমরা আসলে দুইটার অনুপাত বের করার চেষ্টা করব, যে T1 T2 অনুপাত আসলে আসলে আমার দুইটা একটা রেশনাল নাম্বার আসতেছে কিনা। তো যদি হচ্ছে এরকম আমি লেটস সে P/Q এরকম একটা রেশনাল নাম্বার আসে, তখন আসলে তাকে আমরা কি বলতে পারতাম, যে আসলে জিনিসটা কি হচ্ছে, আমার পিরিয়ডিক সিগন্যাল হবে, তাই না? আচ্ছা, আর সেক্ষেত্রে আমাদের টোটাল পিরিয়ড বের করার ক্ষেত্রে আসলে আমরা কি করেছিলাম, তো এখানে আমরা দেখেছিলাম যে T1 × Q অথবা হচ্ছে T2 × P করলে আসলে আমরা আমাদের যে ফাইনাল সিগন্যালটা ছিল তার হচ্ছে পিরিয়ড পেয়ে গেছে। তো আমরা এরকম কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম। আহ, আর এখানে ওই অঙ্কটা আমরা করেছিলাম, আর এরকম কিছু জিনিসপত্র দেখেছিলাম। এন্ড লেকচার 2 তে আমরা হচ্ছে আহ কিভাবে হচ্ছে আমরা গ্রাফ ড্র করতে পারি এরকম কিছু দেখেছিলাম, তাই না? আচ্ছা, তো তো আপনারা একটু স্যার বলবেন। স্যার জি এই যে বলেন। এখানে মানে সাইন 4 পাইটি আর কস 6 পাইটি কসটা কি সাইন বানায় নিতে হবে নাকি কস কসের মতোই থাকবে? না, কস কজের মতোই থাকবে। দেখেন, আমার তো আসলে ধরেন sin 4πt ছিল, আর একটা সিগন্যাল হচ্ছে আমার এরকম ছিল, যে cos 6πt, তাই না? আপনার আসলে কোন জিনিসটা নিয়ে আসলে আপনি বদার বলেন তো? আমরা যখন সিগন্যালটা ড্র করতেছি, লেটস সে এটা হচ্ছে আমার সাইনের গ্রাফটা, আর এটা হচ্ছে আমার কজের গ্রাফটা, হ্যাঁ। তো এখন আমরা আসলে পিরিয়ডিক কিনা এটার জন্য আসলে আমরা বদার্ড কোন পার্ট নিয়ে বলেন তো? আমরা বদার্ড কিন্তু এই এক্স অ্যাক্সিস নিয়ে, তাই না? তাই না, জি এক্স স্যার। অ্যাক্সিসে তো আসলে আমার টাইমটা ভ্যারি করতেছে। যদি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট টাইম T0 বা টি পর জিনিসটা আসলে রিপিটেড হয়, তখনই তো আসলে আমরা পিরিয়ডিক বলতেছিলাম। তো দেখেন, আমার এই সাইন কজ এইটা তো আসলে আমার এক্স অ্যাক্সিস এর এলিমেন্টই না। আমার আসলে মেইন পার্টটা কোথায়? এই যে টি এর সাথে যেই পার্টটা আছে, এইখান থেকে কি আমি একটা ওমেগা 1 বের করবো। ওমেগা 1 আসতেছে কি 4π, আর এটার ক্ষেত্রে যদি আমি বের করি ওমেগা 2 আসতেছে 6π। তো আমরা ওমেগা 1 ওমেগা 2 বের করে ফেললে সেখান থেকে T1 T2 বের করব। আমার এই সাইন কজ আসলে কি আপনার, দেখেন, এই অ্যামপ্লিটিউড ক্যারেক্টারিস্টিক্সটা ভ্যারি করতেছে, তাই না? ধরেন কজের জন্য আপনি এই টাইপ পাইছেন, সাইনের জন্য আসলে আপনি পাচ্ছেন কি এটা। কিন্তু আমার তো মেইন তো আসলে আমাদের পিরিয়ডিক কিনা সেটার জন্য আসলে আমাদের বুঝতে হবে কি এক্স অ্যাক্সিস নিয়ে আমাদের ম্যাটার করতেছে। তো এই ভিতরের পার্টটাই হচ্ছে আমাদের মেইন টার্গেটেড পার্ট, বুঝতে পারছি? জি স্যার। আর স্যার মানে যোগ বললে বিয়োগ বললে সবসময় কি T1 আর T2 অনুপাত বের করব? জি। এখন যদি আমাদের হচ্ছে দুইটা সিগন্যালের সামেশন দেওয়া থাকে, কিন্তু যদি হচ্ছে আমাদেরকে আরো বেশি সিগন্যালের সামেশন দেওয়া থাকে, যেমন যেটা আমরা এখানে দেখেছিলাম, যে এখানে যে দেখেন, যখন আপনাকে এরকম আহ এরকম 4-5টা সিগন্যালের সামেশন আকারে দেওয়া আছে, x1 x2 x3, তখন আসলে আমাদের করতে হবে কি, তখন কিন্তু হচ্ছে আমাদের আহ আহ, এই যে আমার ভগ্নাংশ যেটা আছে এটার হচ্ছে লসাগু বের করতে হবে। লসাগু বের করার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে লবের হচ্ছে লসাগু আর হরের কি আসে গসাগু, তাই না? জি স্যার। তো আমাদের সাইন কজ যেরকমই থাকুক, আমরা আসলে প্রথমে কি করব, দেখেন আমাদের এখানে সুন্দর করে আমরা স্টেপ ওয়াইজ জিনিসটাকে ডিফাইন করছি, যে আমাদের হচ্ছে 2-3টা স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপে হচ্ছে আপনার T1 T2 ক্যালকুলেট করতে হবে। তো T1 T2 ক্যালকুলেট করার জন্য আপনার সুবিধা হচ্ছে কি শুরুতে ওমেগা গুলো ফাইন্ড আউট করা, তাই না? আমরা টি এর সাথে যা থাকবে সেটাই কি আসলে ওমেগা, তো ওমেগা পেলে কি আমরা টি বের করতে পারবো।
ওমেগা ডিভাইডেড বাই টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, এখান থেকে আমরা টি বের করতে পারবো। আর টি যদি আমরা বের করতে পারি, তারপর কি আমরা জাস্ট অনুপাতটা বের করে চেক করব যে এটা আসলে একটা রেশনাল নাম্বার আসতেছে কিনা। যদি রেশনাল নাম্বার আসে তাহলে আসলে আমরা বলতে পারতেছি যে জিনিসটা পিরিয়ডিক হবে। এখন তার পিরিয়ড কত সেটার ক্ষেত্রে আসলে আমাদের কি করতে হবে, সেটার ক্ষেত্রে আসলে আমাদের এই যে দেখেন টি ইজ ইকুয়ালস টু, আমরা টোটাল পিরিয়ড ইজ ইকুয়ালস টু কে টি ওয়ান, লেটস সে এরকম টি ওয়ান ডিভাইডেড বাই টি টু ইজ ইকুয়ালস টু আমার মানটা বের হয়েছে এল ডিভাইডেড বাই কে। তো এখন আমরা যখন পিরিয়ডটা বের করতে যাব, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে যদি বজ্র গুণন করি তাহলে টি কি টি ওয়ান ইন্টু কে ইকুয়ালস টু হচ্ছে এল ইন্টু টি টু হচ্ছে। দ্যাট মিনস আমরা যে এই যে ইকুইভ্যালেন্ট জিনিসটা পাচ্ছি, আইদার এইটা পিরিয়ড অথবা কি এইটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল পিরিয়ড। তো আমরা যে কোনো একটা দিয়েই করতে পারবো যদি আপনাকে ফান্ডামেন্টাল পিরিয়ড জিজ্ঞেস করা হয়। বুঝতে পারছি? জি স্যার। স্যার লাস্টের এটা একটা ফান্ডামেন্টাল পিরিয়ড। আচ্ছা, যেমন আমরা এই অঙ্কটা করছিলাম, এই অঙ্কটা কি করছিলাম আগের ক্লাসে। স্যার যদি স্যার যে একের 4 এই নাম্বারটা একটু নাম্বার, স্যার বইলা দিতেন স্যার, ওই যে এক্স4টা আমি মিলাইতে পারছি না। জি স্যার। আচ্ছা তো দেখেন আমরা অঙ্কটা করি। আচ্ছা, তো এখানে হচ্ছে এক্স টু এক্স ওয়ান আর হচ্ছে মাইনাস এক্স টু। এক্স ওয়ান হচ্ছে সাইন 4 পাই টি আর 5 পাই টি, আর এক্স টু হচ্ছে কস 4 পাই টি। আচ্ছা, এরকমই তো সিগন্যালটা, তাই না? আর আমাকে এক্স ফোর ইজ ইকুয়ালস টু বলতেছে টু এক্স ওয়ান মাইনাস এক্স টু, টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। আচ্ছা, তাহলে আমার আলটিমেট সিগন্যালটা আসতেছে কি রকম, যে সাইন 5 পাই টি মাইনাস কস 4 পাই টি, তাই তো? আচ্ছা, এখন আমাদের স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান হচ্ছে কি আমাদের ওমেগা ফাইন্ড আউট করা। তো ওমেগা ওয়ান এখানে কত, 5 পাই, আর ওমেগা টু যদি আমি চিন্তা করি এটা হচ্ছে আমাদের 4 পাই। তো ওমেগা যেহেতু আমরা পেলাম, এখন আমাদের কি ফাইন্ড আউট করতে হবে। তো ওমেগা ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি ওমেগা ওয়ান ডিভাইডেড বাই টোয়াইস পাই টি ওয়ান ইজ ইকুয়ালস টু 5 পাই, আর এটার জন্য আমরা লিখতে পারি টোয়াইস পাই ডিভাইডেড বাই টি টু ইকুয়ালস টু 4 পাই। তো এখান থেকে আমরা টি ওয়ান ইজ ইকুয়ালস টু পাচ্ছি কি 2 ডিভাইডেড বাই 5, আর এখান থেকে আমরা টি টু ইজ ইকুয়ালস টু পাচ্ছি 1 ডিভাইডেড বাই 2। এটুকু তো আমরা পেলাম, তাই না? এটুকু তো বুঝছেন, এটুকুতে কোনো ডাউট আছে কারো? না স্যার, না স্যার। না স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা স্টেপ টু তে কি করব। স্টেপ টু তে আমাদের কাজ হচ্ছে দুইটার অনুপাত বের করা। তো আমি টি ওয়ান অনুপাত টি টু যদি করি তাহলে টি ওয়ান হচ্ছে 2/5 আর টি টু হচ্ছে 1/2। দ্যাট মিনস আমি গুণ করে এটাকে লিখতে পারি এরকম, তাই না? আর টি ওয়ান ডিভাইডেড বাই টি টু ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি 4 ডিভাইডেড বাই 5। তো দেখেন যখন আমার স্টেপ টু তে এরকম একটা জিনিস এসে পড়ছে যে আমার দুইটা রাশির অনুপাত আকারে আসছে, দুইটা রাশির অনুপাত আকারে চলে আসছে, তো আমরা এক্ষেত্রে আসলে বলতে পারবো কি জিনিসটা আসলে পিরিয়ডিক। এখন পিরিয়ডিক হইলেই তো আসলে হবে না, তো আপনার কাছে এখন আমাকে জিজ্ঞেস করবে কি যে তাইলে ফান্ডামেন্টাল পিরিয়ডটা কত, এটা আমাকে ফাইন্ড আউট করে দাও। তো ফান্ডামেন্টাল পিরিয়ডের ক্ষেত্রে আসলে আমাদের এই জিনিসটা এখান থেকে দেখতে হবে যে দেখেন এই ইকুয়েশন থেকে আপনি পাচ্ছেন কি যে 5t1 ইজ ইকুয়ালস টু কি 4t2, তাই না? জি এই স্যার। জিনিসটা আমরা পাচ্ছি না?
এখন আপনি 5 ইন্টু T1 করেন, দেখেন তো কত পান। T1 এর মান হচ্ছে এটা। 5 ইন্টু T1 যদি করি 2 ডিভাইডেড বাই 5 কত, 2 পাচ্ছেন। আর এর ক্ষেত্রে যদি করি 4T2, T2 এর মান হচ্ছে 1/2, তাহলে 4 ইন্টু হাফ, এক্ষেত্রে আসলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এই যে এই 2 মানটা পাচ্ছি, এটাই কি আসলে আমার ফান্ডামেন্টাল পিরিয়ড। বুঝতে পারলাম কি? স্যার ফান্ডামেন্টাল পিরিয়ড এইভাবে বের করতে হবে? হ্যাঁ, মানে আমরা যদি একদম দুইটা সিগন্যালের সামেশনের পিরিয়ডটা কত, সেটার ক্ষেত্রে আমরা এই অনুপাতের রাশি থেকে যে জিনিসটা আসে সেই সম্পর্ক থেকে আসলে আমি ফান্ডামেন্টাল পিরিয়ডটা বের করতে পারতেছি। জি স্যার, এটা বুঝতে পারছি। স্যার যখন স্যার যদি পাই থাকে তাহলে কি ওটা অটোমেটিক ফান্ডামেন্টাল হয়ে যায়? আর না না, ফান্ডামেন্টাল শব্দটা আসলে আমরা কি বলছিলাম যে দেখেন, আহ এখানে কি ছবি আছে কিনা, আচ্ছা, এই ছবিটার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি। হ্যাঁ, আহ, এই ছবিটার ক্ষেত্রে একটু আমরা লক্ষ্য করি। হ্যাঁ, এটার ক্ষেত্রে লক্ষ্য করি। আচ্ছা, তো এই ছবিটার ক্ষেত্রে যদি আপনি একটু লক্ষ্য করেন, যে দেখেন আমার এইটা হচ্ছে এই বিন্দু, এই বিন্দুতে আবার আসতেছে কি এই নির্দিষ্ট একটা সময় পরে, তাই না? এটা ধরলাম আমরা, এই সময়টা আমরা ধরলাম এখান থেকে এই সময়টা হচ্ছে আমার 2 পাই। হ্যাঁ, রিপিট হচ্ছে। আবার আমরা যদি এখন আরেকটা পয়েন্ট চিন্তা করি এখানে, তাহলে এই জিনিসটা আসলে এখান থেকে এটার ডিস্টেন্স কত, এটাও তো আবার সেম বিন্দুতেই আসতেছে। তো এই ডিস্টেন্সটা আসলে কত হবে, 4 পাই হবে না? এখন আপনাকে যদি কেউ বলে যে এই জিনিসটা 4 পাই পরে রিপিট হচ্ছে, সে কি ভুল বলছে? না স্যার। আর আরেকজন যদি বলে 2 পাই পর রিপিট হয়েছে, সে কি ভুল বলছে? না। কিন্তু দেখেন এই যে 4 পাই, এটাকে আসলে আমি লিখতে পারি কি 2 ইন্টু টোয়াইস পাই লিখতে পারি না? তাহলে আমরা আসলে এই কথাটা বলতে পারি যে আমাদের যে হায়ার যে টাইম পিরিয়ড, সেইটা কি আমার একটা ন্যূনতম বা ন্যূনতম টাইমের মাল্টিপল আকারে থাকে না? দেখবেন যে আমি যদি পরবর্তীটা স্যার, চিন্তা করি, সেটা আসবে কি 6 পাই। স্যার এই পার্টটা আরেকবার বলবেন? আচ্ছা, আমরা যেটা বলার চেষ্টা করতেছিলাম, যে এই যে সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি 2 পাই পরেও রিপিটেশন হচ্ছে, আবার 4 পাই পরেও রিপিটেশন হচ্ছে। আবার যদি সিগন্যালটা আরো সামনের দিকে চিন্তা করি, দেখা যাবে কি 6 পাই পরেও রিপিটেশন হচ্ছে। এখন কেউ যদি ধরেন একজন আমাকে বললো যে এই সিগন্যালটার পিরিয়ড হচ্ছে 2 পাই, আরেকজন বলল 4 পাই, আরেকজন বলল 6 পাই, আরেকজন বলল 8 পাই, এখানে কেউই কি ভুল বলছে বলেন তো? না স্যার, ঠিক আছে। কেউ কিন্তু ভুল বলে নাই, সবাই ঠিক বলছে। কারণ আসলে এই নির্দিষ্ট টাইম পর পর তো জিনিসটা রিপিট করতেছে। কিন্তু আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে এই যে 4 পাই, এটা কি 2 ইন্টু 2 পাই এর গুণিতক আকারে আছে, 3 ইন্টু 2 পাই এর গুণিতক আকারে আছে, আবার এটার ক্ষেত্রে কি 4 ইন্টু 2 পাই এর গুণিতক আকারে আছে, তাই না? তো আমরা যদি এটার দিকে আরেকটু লক্ষ্য করি, তাহলে এটা দেখতে পাবো যে আমাদের পরবর্তী যে পিরিয়ড গুলা, এগুলা কি একটা ন্যূনতম পিরিয়ডের গুণিতক আকারে আছে, তাই না? এই যে যে ন্যূনতম পিরিয়ডটা, এটাকেই আসলে আমরা বলতেছি ফান্ডামেন্টাল। বুঝতে পারছি? মানে একদম ছোট যে নির্দিষ্ট সময় পর পর জিনিসটা রিপিট হচ্ছে, সেটাকে আসলে আপনি ফান্ডামেন্টাল পিরিয়ড বলতে পারবেন।
জি একটু কি স্যার। বুঝতে পারা গেছে? জি স্যার। যেমন আমরা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের কথা বলি, তাই না? একটা ফ্রিকোয়েন্সির যেমন ওই যে যারা গান করে আর কি, দেখবেন যে ওই যে সারে গামা বলে, ওগুলা কিন্তু একটা আরেকটার ফ্রিকোয়েন্সি মাল্টিপল আকারে থাকে। আমি জানি না আপনারা জানেন কিনা। তো ওই যে ন্যূনতম ধরেন একটার হার্জ হচ্ছে ধরেন 350 হার্জ, পরেরটা দেখবেন হচ্ছে 700 হার্জ, তারপরেরটা দেখবেন এটা 3 গুণ। তো এই যে ন্যূনতম যেটার মাল্টিপল আকারে থাকে সেইটাকে আসলে আমরা বলি ফান্ডামেন্টাল। একটু কি আমরা বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা। তো আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস হচ্ছে, বোধহয় এই ক্লাসে আমরা লাস্টে দেখি নাই। আহ, দাঁড়ান, একটু ইন্টারনেটের সমস্যা করতেছে এখানে। আচ্ছা, তো আমরা এই জিনিসপত্রগুলো দেখছিলাম, তাই না? আমরা এই উদাহরণটা বোধহয় দেখি নাই। তো দুইটা সিগন্যাল গুণ আকারে থাকলে আসলে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এর পিরিয়ডটা বের করব, তাই না? আমরা কি গুণের ব্যাপারটা দেখছিলাম? না স্যার, আমরা দেখিনি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আসলে আমাদের একটু কাজ করতে হবে। দেখেন, আমরা গুণের জিনিসটা যোগের আকারেই চিন্তা করব। আমরা এই স্লাইডটাতে যাই। তো আমরা দেখেন, আমাদের তো এরকম আমরা দুইটা সূত্র জানি। দেখেন, সাইন এ সাইন বি বা কজ এ কজ বি, সাইন এ কজ বি, কজ এ সাইন বি, এদের সবার সামনে কি 2 ছিল, তাই না? আমরা ত্রিকোণমিতি কি এই সূত্রের সাথে পরিচিত? কেউ কি ভলেন্টিয়ার ভাবে বলতে পারেন কিনা এই সূত্রটা আসলে কি লিখতে পারি? এরকম কিছু কিনা, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। এর পরের সূত্রটা আসলে আমরা লিখতে পারি কি, কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি। আবার এটার ক্ষেত্রে লিখতে পারি সাইন এ প্লাস বি, আর হচ্ছে প্লাস সাইন এ মাইনাস বি। আর এটার ক্ষেত্রে লিখতে পারি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো এই 3-4টা সূত্রের সাথে তো আমরা পরিচিত, তাই না? আমরা ইন্টারমিডিয়েটেও করছি আই থিঙ্ক। জি স্যার। আচ্ছা, তো দেখেন, আমাকে যদি এরকম একটা জিনিস দেওয়া থাকে যে 5 সাইন আবার সাইন, তার মানে এটার দিকে আমরা তাকাবো, যখন দুইটা সাইন থাকে বা দুইটা কস থাকে তখন আসলে কি কজের ফর্মুলা আসে। তো যখন দুইটা সাইন থাকবে তখন আসলে কজের ফর্মুলা আর মাঝখানে মাইনাস, আবার যখন দুইটা কস থাকবে তখন কজের ফর্মুলা মাঝখানে প্লাস, আর যখন একটা সাইন কস থাকবে তখন আসলে কি সাইনের ফর্মুলা আসবে। তো আমরা দেখি, এখানে আছে কি দুইটা সাইন, তার মানে আমরা আসলে লিখতে পারবো কোনটা, কজের ফর্মুলাটা, তাই না? আমরা এখানে এই সূত্রটা একটু আগেই শিখলাম যে 2 সাইন এ সাইন বি ইকুয়ালস টু কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে দেখেন, আমার এই 2 লাগতো, তাই না? আমরা এইটাকে এখন ভাঙবো। এখানে আছে কি 5 সাইন 25 পাই ডিভাইডেড বাই 40t ইন্টু সাইন 16 পাই ডিভাইডেড বাই 20t।
তো এরকম আছে। তো এখন আমরা যদি এইটাকে এই উপরের ফর্মুলার মতো নিতে চাই তাহলে আসলে কি আমার সামনে একটা 2 দিতে হবে। তো এটার জন্য আমরা কি করব দেখেন, 5 যা ছিল 5 তাকে আমরা লিখলাম, আমরা এক্সট্রা একটা 2 নিয়ে আসলাম। এখন এক্সট্রা যে একটা 2 নিয়ে আসছি, আমরা যদি এখানে একটা 2 দিয়ে ভাগ করি তাহলেই তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই না? এখানে আমরা লিখতে পারি কি সাইন 45 সাইন 16 এরকম লিখতে পারি না? এখন দেখেন এই জিনিসটাকে কি আমরা এখন আমাদের এই সূত্রের সাথে তুলনা করতে পারবো? পারা যাবে? জি স্যার। তাহলে এখান থেকে যদি আমরা এটা লিখি 5/2, আর তাহলে এটাকে হচ্ছে আমরা এ ধরলাম, আর এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম। আচ্ছা, এটাকে যদি আমরা এ বি ধরি তাহলে এখন আমাদের সূত্র অনুসারে লিখতে পারি কি cos a minus b, দ্যাট মিনস cos, যেহেতু আমরা জাস্ট হচ্ছে কি সংখ্যাটাকে বিয়োগ করে দিলেই তো হচ্ছে, পাই আর টি কে বাইরে রাখি, তাই না? মাইনাস, তারপরে কি হবে cos a plus b। এরকম আসলো না? আচ্ছা, তারপরে দেখেন আমরা যদি এখন যোগ বিয়োগ করি তাহলে কি আসলে আমার এই যে আগের যে আমরা অঙ্কগুলো দেখছি এইরকম ফরম্যাটে এসে পড়বে না জিনিসটা? এখন এই ফরম্যাটে এসে পড়বে না? হ্যালো? জি স্যার। জি স্যার। তো এই ফরম্যাটে যদি এসে পড়ে বাদ বাকি কাজটা কি আমার করে দেওয়া লাগবে? স্যার এই ফর্মটা আসলে পারবো এক্স হ্যাঁ, জি স্যার পারবো এটা। এই ফরম্যাটে আসলে ওই যে আপনি ওই দুইটা স্টেপ করবেন, প্রথমে ওমেগা 1 ওমেগা 2 বের করে T1 T2 বের করবেন, তারপরে T1 T2 অনুপাত বের করবেন। তো অনুপাতের পর কি আপনি ফাইনাল হচ্ছে পিরিয়ডটা হচ্ছে এটা যদি L/K হয় তাহলে আসলে আমরা K × T1 L × T2 এটা করতে পারবো। স্যার একটা এক্সপোনেনশিয়াল আর মেথড দেখায় দিতেন বি আচ্ছা অথবা সি জন্য। আচ্ছা, তো এক্সপোনেনশিয়াল এর ক্ষেত্রে আসলে আমরা কি দেখেছিলাম? আহ আমরা একটা ফর্মুলার সাথে বোধহয় আমরা আগে পরিচিত, আমরা কমপ্লেক্স নাম্বার বা এরকম কোর্সে হয়তো শিখে থাকবো যে e⁻i থিটা, এটা ইজ ইকুয়ালস টু আসলে আমরা লিখতে পারি কি যে cos থিটা প্লাস i sin থিটা, এরকম লিখতে পারি না? এরকম একটা ফর্মুলার সাথে কি আমরা পরিচিত? জি স্যার। তাহলে ই এর সাথে যে কমপ্লেক্স টার্ম তার সাথে যে থিটা আছে, সেই থিটার মধ্যে কি আসলে থিটা ইজ ইকুয়ালস টু কি আমার ওমেগা টি না? তাহলে e⁻i থিটাকে কি আমরা e⁻ওমেগা টি লিখতে পারি না? আচ্ছা, তাহলে আমরা যদি এটার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখেন আমাদের তো আসলে স্টেপ 1 এ টার্গেট ছিল কি যে ওমেগা ফাইন্ড আউট করা। তাহলে ই এর উপরে যেই পার্টটা আছে আই আর টি বাদ দিলে বাদ বাকি যেটুকু থাকবে সেটাই কি আসলে আপনার ওমেগা না? তো ওমেগা যদি আমি পেয়ে যাই, ওমেগা পেয়ে গেলে কি আমি এখান থেকে আমার পিরিয়ডটা ক্যালকুলেট করতে পারবো না? জি স্যার। তো আমরা এখানে দেখি যে কি আছে, দেখেন 3e⁻j² π/6 তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করি যে তাহলে আমার এই জে আর টি বাদ বাদ বাকি যেটা আছে কি এটা আমার ওমেগা, ²π/6 ইজ ইকুয়ালস টু ওমেগা, বা এটা ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি ²π/T1। তো আমার ²π কাট, আমার T1 এসে পড়তেছে কত? 6। এটার জন্য যদি আমি লক্ষ্য করি দেখেন জে আর টি বাদ দিয়ে দিবেন, বাদ বাকি যেটা থাকবে মাইনাস প্লাসও ম্যাটার করতেছে না। হ্যাঁ,
মাইনাস প্লাস সব বাদ দিয়ে দিবেন, তাহলে এখানে ওমেগা ইজ ইকুয়ালস টু এটার জন্য ওমেগা 2 ইজ ইকুয়ালস টু আসতেছে পাই, ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি টুয়াইস পাই ডিভাইডেড বাই টি2। তাহলে টি2 ইজ ইকুয়ালস টু আসতেছে 2। তাহলে আমরা এখন টি1 টি2 এর অনুপাত করতে পারবো না, তাই না? বাদ বাকিটুকু পারা যাবে তো, বুঝতে পারছি? আচ্ছা, তো এটা ছিল আমাদের প্রথম লেকচারটা। স্যার আগে আগে স্লাইডটা একটু বের করবেন স্যার, লাস্ট যেটা দেখালেন একটু। এক্সপোনেনশিয়াল যেখানে ছিল, জি স্যার, ওটা একটু নোট করছিলাম তো তার। কোথায় ছিল? এটা জি স্যার। স্যার এর পর স্লাইডটাও এরপরে স্যার ওই যে যেটা মাল্টিপ্লাই আকারে দেখায়। আচ্ছা আচ্ছা, এখানে স্যার লাস্টে যেটা এক্সপোনেনশিয়াল যেটা করলাম স্যার, এখানে তো টি1 টি2 এর অনুপাত তো 3 আসছে স্যার, ভ্যালু তো একটা, তাহলে স্যার এখানে ফান্ডামেন্টাল ভ্যালু কিভাবে বের করব? আচ্ছা দেখেন, টি1 আর টি2 যদি ভ্যালু 3 আসে, আমরা তো 3 কি একটা যে কোনো একটা ন্যাচারাল নাম্বারও কিন্তু হচ্ছে একটা রেশনাল নাম্বার, নিচে কি 1 আসছে না? জি স্যার। তো আমরা এখন লিখতে পারি কি টি1 ইজ ইকুয়ালস টু কি 3 টি2, তাই না? তাহলেই তো আসলে আমার হয়ে যাচ্ছে। তো যে কোনো একটা দিয়ে করলেই হবে, যেমন টি1 এর মান কত 6, বা 3 টি2 যদি করেন, টি2 এর মান হচ্ছে আপনার 2, তাহলেও কি 6 পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের নতুন পড়া শুরু করতে হবে, এটা কিন্তু আমাদের লাস্ট ক্লাসের পড়া। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এই বিষয়টা তো ক্লিয়ার হয়েছে সবার, তাই না? আচ্ছা আচ্ছা, তো আমরা আমাদের লেকচার 2 শুরু করেছিলাম, তো সেই ক্ষেত্রে আসলে আমরা শুরুর দিকে আসলে কি আমরা স্ট্রেট লাইনের কিছু ইকুয়েশন দেখেছিলাম। যে আমাদের দুইটা বিন্দুগামী যদি সরলরেখা চিন্তা করি, যেমন এটার ক্ষেত্রে আমার একটা বিন্দু 1,1 আর একটা বিন্দু হচ্ছে 0,0। একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আসলে এই জিনিসটা, যেটা আসলে আমরা সরলরেখায় পড়ে আসছি, y-y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তো আমরা এরপরে কি, এটা হচ্ছে আমার x1, যে দুইটা যদি বিন্দু ধরি, এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2। তো আমরা কি করতে পারি, যে আমাদের যে ইকুয়েশনটা ছিল, যে আমরা ধরেন লেটস সে আমাদের দুইটা পয়েন্ট x1 y1, একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে x2 y2, এই পয়েন্টটা হচ্ছে 1 1। তো আমরা স্ট্রেট লাইনের আসলে আমাদের ফর্মুলাটা কি, আহ এরকম আমরা লিখতে পারি যে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 is equal to x minus x1 divided by x1 minus x2। তো এটা যদি আমাদের ফর্মুলা হয়, এখন আমাদের জাস্ট কি করা উচিত, এই মানগুলো হচ্ছে ইনক্লুড করা উচিত। এই মানগুলো যদি আমরা ইনক্লুড করি, y1 এর ভ্যালু হচ্ছে 0 আর y2 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 1, আর x1 এর ভ্যালু হচ্ছে এখানে 0 আর x2 এর ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিন্স হচ্ছে x মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 1। তো আলটিমেটলি আসলে আমরা পাচ্ছি কি x ইকুয়ালস টু y বা y ইকুয়ালস টু x, এরকম একটা সমীকরণ পাচ্ছি, তাই না? তো এগুলোর সাথে তো আসলে আমরা পরিচিত। তো আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের দেখেন, আমাদের প্রত্যেকটা যখন আমরা এরকম একটা গ্রাফ ড্র করি, তো আমাদের গ্রাফে এরকম একটা কিছু বলা থাকে যে এক্স অ্যাক্সিসে ধরেন আপনি কি রাখছেন, টাইম,
আর ওয়াই এক্সিস ধরেন আপনি এরকম এফ অফ টি, তাহলে আমাদের এইখানে আসলে কি করতে হবে বলেন তো, যে ওয়াই ইজ ইকুয়ালস টু এখানে এফ অফ টি আর এক্স ইকুয়ালস টু কি টাইম বা টি। তাহলে আমি যে সমীকরণটা পাইছি এইখানে আসলে আমার কি ওয়াই আর এক্স কে রিপ্লেস করে দিতে হবে। তো ওয়াই এর জায়গায় আসলে আমরা লিখতে পারি এফ অফ টি আর এক্স ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি টি। এইভাবে কি আমরা যে কোনো একটা যদি দুইটা বিন্দু দেওয়া থাকে আমার গ্রাফের, তাহলে তার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো না? পারবো কি? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমরা যখন আমাকে তো সমীকরণ দেওয়া থাকলো, কিন্তু আমাকে এরকম বলা থাকলো যে দেখেন এফ অফ টি ইজ ইকুয়ালস টু টি, আমার লিমিটটা দেওয়া আছে, লিমিটটা কি 0 থেকে টি পর্যন্ত। দ্যাট মিন্স আমরা যদি এক্স অ্যাক্সিস এর দিকে তাকাই, আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস এ তো ধরেন 0 থেকে ইনফিনিট পরিমাণ নাম্বার আছে, তাই না? আবার এদিকেও আছে কি মাইনাস ইনফিনিট পরিমাণ নাম্বার আছে। আর ওয়াই অ্যাক্সিস তো ওয়াই অ্যাক্সিস এর মতন আছে। তো এক্স অ্যাক্সিস এর এই যে মানটা দেখেন 0 থেকে কোন পর্যন্ত কি বলতেছে, ই স্যার 1। 0 থেকে 1 পর্যন্ত। দ্যাট মিন্স আমি যদি এই পয়েন্টটাকে 1 চিন্তা করি, আমার ফাংশনের মানটা এফ অফ টি, এই মানটা কত টি 0 থেকে 1 পর্যন্ত। আর এফ অফ টি এটা আসলে কি একটা স্ট্রেট লাইন, যে ওয়াই ইকুয়ালস টু এক্স, তাই না? মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে দেখেন এই রেখাটা আসলে সাপোজ টু বি লাইক দিস, তাই না? এরকম একটা ইনফিনিট লাইন হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমাকে বলতেছে যে এর মানটা 0 থেকে টি 1 পর্যন্ত, তাহলে দেখেন অন্য সময় কত মানটা 0। তাহলে অন্য সময় ওয়াই অ্যাক্সিস এর কি এখানের এই মানগুলা থাকবে? না স্যার, থাকবে না। এগুলা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তাহলে এগুলা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এই পার্টটা থাকবে না। আবার আমরা যদি এই সাইডটার কথা চিন্তা করি, 1 এর পর আসলে কি ওয়াই অ্যাক্সিস এর এদিকে মান আছে না? এই মানগুলা কি থাকবে? না স্যার। না স্যার, কারণ নির্দিষ্ট বলে দেওয়া এগুলাও, হয়েছে স্যার। হ্যাঁ এগুলাও আসলে কি 0 হয়ে যাবে। তাহলে আমাদের এইখানে মানটা আসলে কোনখান থেকে কোন পর্যন্ত থাকবে, ঠিক এই থেকে এই পর্যন্ত মান থাকবে। অন্য সব সময় কি দেখেন মানটা কিন্তু 0, এই যে ব্ল্যাক লাইনটা। বুঝলাম? তো আমাদেরকে যখন এরকম একটা ফাংশন ব্যবধির মধ্যে দিয়ে দিবে, একটা লিমিটের মধ্যে দিয়ে দিবে, আমরা কি তখন ওই এক্স অ্যাক্সিস এর ওই লিমিটের মধ্যেই কিন্তু মানটা পাবো, অন্য জায়গায় কিন্তু ওই মানটা আর পাবো না। একটুকু কি আমরা বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। তো দেখেন এইখানে আসলে এই জিনিসটা আবার দেখানো আছে যে আমার এইগুলো এরকম থাকতে পারে। আচ্ছা আচ্ছা, তো আমরা এইটা একটু আমরা বলি তো, যে এই লাইনটার ইকুয়েশন কি হবে। আহ এখানে আমার এই লাইনটা ছিল y ইকুয়ালস টু এক্স সি বা এফ অফ টি ইজ ইকুয়ালস টু টি, বাট এইখানে আসলে আপনার একটা লিমিট দিয়ে দিচ্ছে, যে দেখেন এই রেখাটাই হওয়া উচিত ছিল এরকম, হওয়া উচিত ছিল এরকম, কিন্তু রেখাটাকে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাউন্ডেড করে দিচ্ছি। কোনখান থেকে কোনখান পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত। তাহলে সমীকরণটা আমার কি হবে বলেন তো? সমীকরণটা কি হওয়া উচিত? এফ স্যার অফ স্যার এফ অফ টি সমান সমান হ্যাঁ শর্তটা কি হবে পাশে? স্যার 1 স্যার গ্রেটার 1 দেন থেকে লেস দ্যান 2। হ্যাঁ মানে 1 থেকে বড়, 2 থেকে ছোট। ছোট। আর আদারওয়াইজ কি সবসময় 0 মান আছে না? জি স্যার। তাহলে ওইটাও আসলে আমাদের বলতে হবে 0 আদারওয়াইজ। দ্যাট মিন্স আমার শুধুমাত্র আমরা মানটা পাবো এখান থেকে এই পর্যন্ত, কিন্তু অন্য সময় আসলে আমরা কত পাবো, 0 পাবো। আচ্ছা দেখেন এটাই কিন্তু আমাদের এই সমীকরণটা। আচ্ছা, এখন আমরা এই রেখাটার জন্য ইকুয়েশন বের করব। হ্যাঁ,
দেখেন এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, এই নির্দিষ্ট বিন্দুগামী লাইনটা বের করব, ডটেড লাইনটা, এটার লিমিট হবে এই -1 থেকে 0 পর্যন্ত। আবার এই বিন্দু, আবার এই বিন্দুগামী রেখাটা, এই সবুজ লাইনটা দেখেন, লাইন 1, লাইন 2, এটা হচ্ছে আমার লাইন 3, আবার এটা হচ্ছে আমার লাইন 4। তো আমরা এই লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4 এই সবগুলো রেখার সমীকরণ বের করব। দেন হচ্ছে কি আমরা শর্ত অ্যাপ্লাই করব। দেখেন এই লাইন 1 কোনখান থেকে কোন পর্যন্ত ভ্যালিড, কতটুকু থেকে কতটুকু পর্যন্ত ভ্যালিড, স্যার -1 0 থেকে 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 0। -1 0। থেকে 0। আবার আমরা যদি লাইন 2 চিন্তা করি, লাইন 2 কোনখান থেকে কোনখান থেকে ভ্যালিড, দেখেন 0 থেকে 2 পর্যন্ত, তাই না? এরপরে যদি আমরা লাইন লাইন 3 এর কথা চিন্তা করি, এইটা কোনখান থেকে ভ্যালিড, দেখেন 2 থেকে স্যার 3 2 পর্যন্ত, থেকে 2 থেকে 4 4 পর্যন্ত। পর্যন্ত। আবার আমরা যদি আরেকটা চিন্তা করি যে লাইন 4 এইটা কোনখান থেকে কোনখান পর্যন্ত ভ্যালিড, 4 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, তো আপনারা এটা করেন, মিনহোয়াইল হচ্ছে আমি একটু রোল কল করব। হ্যাঁ, সবাই একটু মাইক্রোফোনটা আনমিউট করে রেসপন্স করবেন। আহ সাইমা আক্তার, উম, 17, প্রত্যাশা 38, মঈন হক, Yes, sir. অর্ণব রয়, Present, sir. আবু হাসান, নুরুল আমিন, নওরিন চৌধুরী 52, Sir, present please. 57, অক্ষয় কুমার বিশ্বাস, Present, sir. রেগুলার 01, Yes, sir. 02, Present, sir. 06, Yes, sir. 07, Yes, sir. 08, Present, sir. 09, মাহাদি হাসান 10, Present, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 20, Present, sir. 22, Present, sir. 23, Yes, sir. 24, Yes, sir. 25, 27, Yes, sir. 29, Yes, sir. 31, Present, sir. 32, 25. আচ্ছা, যে মিস করবেন পরে বলবেন। 32, আশরাফুজ্জামান আকাশ, 33, Yes, sir. 36, Yes, sir. 39, Yes, sir. 41, Yes, sir. 43, 45, Yes, sir. 46, তাসনিম জারিন, 47, 50, Yes, sir. 51, Yes, sir. 52, Yes, sir. 53, 54, Yes, sir.
56, Sifat, 59, Yes, sir. 60, Present, sir. 61, প্রেজেন্ট স্যার 61 62, Present, sir. 66, 67, Yes, sir. 68, 70, Yes, sir. তো রেগুলার ব্যাচে কেউ প্রেজেন্ট দিতে পারেননি এরকম আছেন? স্যার 20 কে দেওয়া হয়েছে? হ্যাঁ, সাদিয়া আক্তার তিন্নি দেওয়া জি হয়েছে। স্যার। স্যার 25 পিসির মাইক হ্যাঁ। সমস্যা তো স্যার এই জন্য দিতে পারিনি। দেওয়া হয়েছে। ওকে স্যার। স্যার 32 এর মাইক কাজ করছে না, মেসেজ দিয়েছে। আচ্ছা, আমাদের ওল্ড ব্যাচ আপনারা একটু রেসপন্স করবেন। সাবিক, ইশরাক, তাইমুর 130। আচ্ছা, এরা কি ক্লাসরুমে জয়েন করছে? স্যার আমি 52 প্রেজেন্ট দিয়েছিলাম স্যার। আহ, আমরা এখন ওল্ড ব্যাচেরটা কল করতেছি, আপনি একটু পরে বলবেন। হ্যাঁ, তাইমুর 113, 07 জুবায়ের আলম, ইব্রাহিম খলিল সুমন 16, তাকিয়া সাদিয়া তালুকদার 33, মোহাম্মদ ইশতিয়াক হোসেন, ওরপি 24, তাহমিদুল হক 34, মারিয়া হোসেন 42, মাহির ফয়সাল মোল্লা 51, আচ্ছা, কার কি সমস্যা হয়েছে বলেন? স্যার 09 ছিল স্যার, স্পিকারটা অফ হয়ে যাচ্ছে কেন জানি হঠাৎ করে। আচ্ছা, মাহাদি হাসান। জি স্যার। স্যার আইটেল। আমি 52 নরিন প্রেজেন্ট দিয়েছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ, আপনি প্রেজেন্ট আছে তো নৌরিন স্যার চৌধুরী। স্যার 57 গুগল ক্লাসরুমে অ্যাড করেন নাই স্যার। আমি তো আপনাদেরকে লিংক দিয়ে দিছি, আপনারা একটু অ্যাড হবেন না কাইন্ডলি? নাকি আপনার নামই অ্যাটেন্ডেন্সে উঠে নাই? স্যার উঠেছে তো 57 স্যার। আচ্ছা, 57। আচ্ছা, ঠিক আছে, আর কার কোনো সমস্যা নাই আই থিঙ্ক। তো আমরা আমাদের লেখাপড়ায় ফিরে যাই। আচ্ছা, তো করতে পারছেন? ইকুয়েশন গুলা বলেন তো কার কি আসছে। লাইন 1 এর ইকুয়েশন আসছে কি বলেন তো? হ্যালো। আর মাইনাস মাইনাস ওয়ান কি আসছে বলেন? লাইন 1 মাইনাস এক্স মাইনাস ওয়ান। মাইনাস মাইনাস 1। লাইন 2 আসছে কি? স্যার টি বাই আচ্ছা, t মাইনাস 1 তাই তো, বা x মাইনাস 1। আচ্ছা, Yes, x sir. দিয়ে আমরা বলি।
লাইন 3 আসছে কি 1। আচ্ছা, লাইন 4 কত? -x + 5। এখন আমরা যদি শর্তগুলোর ক্ষেত্রে একটু তাকাই, তাহলে প্রথম লাইনটা তো আসলে কি -1 থেকে 0 এর মধ্যে, তাই না? আচ্ছা, দ্বিতীয় লাইনটা আসলে কি 0 থেকে 2 এর মধ্যে, আর তৃতীয় লাইনটা হচ্ছে আমার 2 থেকে 4 এর মধ্যে, আর লাস্টের লাইনটা স্যার হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার হয়তো অফ। আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, আচ্ছা, খেয়াল করি না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা যেটা লিখতেছিলাম যে L1 হচ্ছে -1 থেকে 0 এর মধ্যে, লাইন 2টা হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে, আর লাইন 3টা হচ্ছে 2 থেকে 4 এর মধ্যে, আর লাইন 4টা আসলে কত 4 থেকে 5 এর মধ্যে, তাই না? তাহলে এখন আমাদের এক্স অ্যাক্সিস আসলে কি টাইম দিয়ে রিপ্রেজেন্ট করে না, তো আমরা এক্স গুলাকে কি দিয়ে রিপ্লেস করে দিব বলেন তো? এক্স গুলাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে দিব? টি দিয়ে রিপ্লেস করে দিলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে না? আচ্ছা, তো দেখি আমাদের ইকুয়েশন গুলো আরেকবার মিলাই নিই, দেখেন এটা আসছে, এটাও ঠিক আছে, এটাও কনস্ট্যান্ট, এটাও 5 আসছে, এন্ড আমরা যদি ফাইনাল ইকুয়েশন দেখি তাহলে আসলে আমাদের এরকম একটা ফর্ম আসছে, তাই না? তো আমাদের যদি এখন র্যান্ডম একটা গ্রাফ দেওয়া হয় যেটা আসলে স্ট্রেট লাইন দিয়ে আসলে জেনারেটেড, আমরা সেই গ্রাফের আসলে ইকুয়েশন বের করতে পারবো না, আর এই যে আমরা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতেছি এটাকে বলে হচ্ছে অ্যানালিটিক এক্সপ্রেশন। তো আপনাকে যদি একটা গ্রাফ দিয়ে তার অ্যানালিটিক এক্সপ্রেশন বের করতে বলে, তা কি আমরা পারবো? পারা যাবে? জি স্যার, ইনশাআল্লাহ। তো এখন আমরা কিছু প্রপার্টি নিয়ে জানবো যেটা আসলে আমাদের মানে এই গ্রাফ নিয়ে একটু ধারণাটাই বদলাই দিবেন। যে ধরেন আমাদের ছোটবেলায় যে আমরা গ্রাফ আঁকতাম, গ্রাফ আঁকার ক্ষেত্রে আসলে কি করতাম আমরা, এরকম ওই যে আমরা প্র্যাকটিক্যালে করতাম যে এক্স আর ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। তো আমরা কি করতাম, এক্স এর বিভিন্ন মান নিতাম, তাই না? ধরেন আমি এরকম একটা ফাংশন লিখলাম y ইকুয়ালস টু এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 3। তাহলে আমরা এক্স এর বিভিন্ন মান নিতাম, এক্স ইকুয়ালস টু 0 এর জন্য এখানে 3 পাচ্ছি, 1 এর জন্য 4 পাচ্ছি, 2 এর জন্য 5 পাচ্ছি। এরকম মান নিয়ে কি করতাম, আমরা গ্রাফে প্লট করতাম, তাই না? প্লট করে রেখাটা আঁকতাম। কিন্তু এখন আমরা কিছু প্রপার্টি শিখবো যে যেই সব প্রপার্টির মাধ্যমে আসলে আমরা খুব সহজে আসলে গ্রাফ ড্র করতে পারবো। সেটা কিরকম? যেমন দেখেন, আমাদের এইখানে একটা টেবিল দেওয়া আছে, হ্যাঁ, টেবিলটায় এই সাইড হচ্ছে আমার টি এর মান, এটা হচ্ছে এফ অফ টি। -1 এ 0 পাচ্ছেন, 0 তে -1 পাচ্ছি, 1 এ 0 পাচ্ছি, 2 তে 1 পাচ্ছি, 3 তে 1 পাচ্ছি, 4 এ এরকম পাচ্ছি। তো দেখেন আমাদের এই যে এখানে তো টি, এই বিন্দুটা কত, এই একটা বিন্দু পাইলাম, এই একটা বিন্দু পাইলাম, এই যে আমি এই টেবিল থেকে মানগুলা বসাইছি। তো আলটিমেটলি সবগুলা মান যোগ করে কি আমরা এরকম একটা গ্রাফ ড্র করতে পারবো না? জি স্যার। আচ্ছা, তো এখন আপনার এই গ্রাফটাকে বললো যে ঠিক আছে আমার এফ অফ টি তাইলে হচ্ছে এরকম একটা গ্রাফ, হ্যাঁ। তো এখন আপনাকে বলছে যে ঠিক আছে এফ অফ টি যদি এরকম হয় তাহলে আপনি আমাকে বলেন যে এফ অফ টি -1 এই জিনিসটা কি হবে। আচ্ছা, তো t-1 হইলে আসলে কি হচ্ছে আমরা একটু লক্ষ্য করি যে আমরা হ্যাঁ, আহ,
আচ্ছা দেখেন, আমরা যখন এরকম দেখতেছিলাম যে এফ অফ এক্স, হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এই যে এক্স, এইটা কি ভেরিয়েবল ছিল? ইন্ডিপেন্ডেন্ট না? হ্যাঁ, এটার সাথে কার সম্পর্ক আছে বলেন তো? এক্স এক্স অ্যাক্সিসের সম্পর্ক আছে। এখন আমি যখন বলতেছি যে এফ অফ টি, তাই না, এখানে টি এর মান যখন -1 তখন আমি পাচ্ছি কত? 0, তাই না? এখন আমি এটার বদলে আসলে যখন বলতেছি এফ অফ টি -1, তখন আসলে কি হচ্ছে দেখেন তো। টি আগের বার আপনি বসাইছিলেন কত? -1 বসাইছিলেন না? হ্যালো, একটু জি রেসপন্স স্যার। করতে হবে। জি স্যার। তো আমরা আবার এখান থেকে এই জিনিসটা একটু রেসপন্স করবেন, আমি সাথে সাথে বলবো, হ্যাঁ। তো দেখেন, আমার ফাংশনটা হচ্ছে এখন দুইটা ফাংশন আমার, তাই না? একটা হচ্ছে আমি এফ অফ টি জানি, আমার হচ্ছে এফ অফ টি -1 বের করতে হবে। তো আমরা পাশে এটাকে লিখি। তো এফ অফ টি ইজ ইকুয়ালস টু -1 এর জন্য আমি এখানে কি এফ অফ -1 পাইলাম। এখন এটা যখন আমি এই ফাংশনে বসাবো তখন আসলে কি হচ্ছে দেখেন তো, এফ অফ -1 -1, তাই না? -2, তাই না? জি স্যার। আচ্ছা, এটা যদি হয় আমরা একটু এটার দিকে লক্ষ্য করি যে দেখেন, দেখেন আমরা যখন এরকম বলতেছি টি -1, তার মানে আমার -1 এর সময় ছিল যখন টি -1 বসাইছি এফ অফ -1, যখন আমি টি -1 বলতেছি এটা এই সাইডে এসে পড়তেছে। আবার জিরোর জন্য কি এক ঘর করে কি ডান দিকে আসতেছে না? দেখেন তো, আমার কি ওয়াই অ্যাক্সিস এর মানের কোনো পরিবর্তন হচ্ছে? আমরা বলছি কি এই যে ফাংশনের ভিতরে যেই পার্টটা লিখতেছি সেইটা আসলে কার সাথে সম্পর্কযুক্ত? এক্স এর সাথে না? জি স্যার। আমার তো ওয়াই অ্যাক্সিস এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখি আমার আগের বার -1টা এসে পড়ছে জিরোতে, এফ অফ জিরোটা এসে পড়ছে 1-এ, আর এই যে -1 এর করেসপন্ডিং মান ছিল 0, সেটা তো আসলে 0ই থাকবে। আবার এই যে জিরোর মানটা ছিল -1, সেটার যে ওয়াই অ্যাক্সিস এর মান এটা তো -1ই থাকবে, তাই না? তাহলে আমরা যদি এই জিনিসটাকে এরকম নতুন ভাবে বিন্দু বসাই তাহলে দেখেন আপনি এই পয়েন্ট গুলা পাবেন, হ্যাঁ। আর এই পয়েন্ট গুলা যোগ করলে আসলে আমি এই লাইনটা পাবো। এটা একটু বুঝছি কিনা আমাকে বলবেন। স্যার সামনে 0 স্যার, বাকিগুলো স্যার এক ঘর করে শিফট হইছে। হ্যাঁ, সবগুলো এক ঘর সবগুলো কারণ কি আপনি এখানে টি -1 করছেন, তাই না? এই কারণে কি এক ঘর করে শিফট হয়েছে, তাই না? একটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট ধরছেন যে আমরা টি যখন -1 করলাম তখন এক ঘর করে শিফট হয়েছে। এখন আমরা একটু হচ্ছে এই গ্রাফটার দিকে আরো ভালোভাবে অবজার্ভ করি, তাহলে আমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমাদের প্রাইমারি কার্ভ ছিল কোনটা? এইটা, তাই না? তাই না? এখন আমরা যখন এটা ছিল কি আমার এফ অফ টি, এখন আমরা যখন এফ অফ টি -1 করলাম তখন কি হইলো দেখি তো। আগের কার্ভটার স্টার্টিং পয়েন্ট ছিল কোন পয়েন্টটা? এইটা স্টার্টিং পয়েন্ট ছিল না? আর এন্ডিং পয়েন্ট ছিল কোনটা? এইটা। যখন আমি টি -1 লিখছি এই স্টার্টিং পয়েন্টটা দেখেন ঠিক এইখান থেকে এক ঘর শিফট হয়ে গেছে, তাই না? আবার এন্ডিং পয়েন্টটা দেখবো কি এক ঘর শিফট হয়ে গেছে। এখানে সবগুলো পয়েন্টে কি এক ঘর ডানে চলে আসছে, তাই না? রাইট সাইডে চলে আসছে। তাহলে
আমার যদি ইনিশিয়াল গ্রাফটা আমি জানি, তাহলে আমি যদি t-1 করি, তার গ্রাফটা আসলে কি এক ঘর রাইট শিফটেড হবে না? জাস্ট আমার স্টার্টিংটা এখানে চলে আসবে এখান থেকে, আর বাদ বাকি সবকিছু কি এক ঘর রাইটে শিফট হবে। এইটা কি আমরা বুঝতে পারছি যে কি জি হচ্ছে স্যার। এখানে? দেখেন আমার যে গ্রাফের শেপের কি কোনো চেঞ্জ হয়েছে? গ্রাফের শেপের কি কোনো চেঞ্জ হয়েছে? না স্যার। শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে বলেন তো? স্যার শুধু সামনের দিকে অগ্রসর হয়েছে, এক ঘর করে। সামনের দিকে না, আমরা জিনিসটাকে বলতে পারি যে এক্স অ্যাক্সিস এর মানগুলো কি হয়েছে, শুধুমাত্র কি এক্স অ্যাক্সিস এর মানগুলো কি এক ঘর ডান দিকে রাইট চলে শিফট আসছে। করছে। ওয়াই অ্যাক্সিস এর মানে কি কোনো চেঞ্জ আছে? না। শুধুমাত্র কি আমার এক ঘর ডানে চলে আসছে। এখন আমরা যদি এটা না বলে, এখন আমি যদি আপনাকে বলতাম লেটস সে এটা হচ্ছে আমার এফ অফ টি, এখন আমরা বের করতে চাই এফ অফ t-2, তাহলে আসলে আমাদের কি হবে বলেন তো? স্যার -3 হবে। -2 মানে কি, যে এইখানে যত দেওয়া থাকবে তত ঘর হচ্ছে কি, মানে মাইনাস দেওয়া আছে আর 2 দেওয়া আছে, দ্যাট মিন্স হচ্ছে 2 ঘর রাইট শিফট হবে, তাই না? 2 ঘর ডানে চেপে আসবে। দ্যাট মিন্স আগের বার স্টার্টিং ছিল এইখানে, এইবার স্টার্টিং আসবে কোথায় বলেন তো? এইটা স্যার হচ্ছে ওয়ানে ওয়ান আসবে থেকে। হ্যাঁ, এখন স্টার্টিংটা আসলে শুরু হবে এখান থেকে স্টার্ট হবে। আর ইন্ডিংটাও কি দেখেন, আগের বার ইন্ডিং ছিল 5-এ, এবার ইন্ডিং হবে কি 5-এর সাথে 7 আরো 2 যোগ করতে হবে 7। এখন আমাদের গ্রাফটা কি আগের মতন আঁকবো, তাই না? আগের মতন আঁকলে কি হবে দেখেন, আগের বারের কি হয়েছে, এইটা এখানে চলে আসছে, এবার 0 এসে পড়বে কোথায় বলেন তো? 2 ঘর ডানে চাপবে, 0 এসে পড়বে কি 2-এ। আগের বারের 1 ছিল, আমরা এই যে আগের পয়েন্ট গুলাকে আমরা কালো দিয়ে মার্ক করি, হ্যাঁ, এই যে এক্স অ্যাক্সিস এর পয়েন্ট গুলাকে আমরা কালো কালার দিয়ে মার্ক করতেছি। এটা ছিল কি আগের বারের পয়েন্ট। এখন নতুন পয়েন্ট গুলো আসলে কোথায় আসতেছে? 2 ঘর শিফট হবে, তাই না? তো আমরা নতুন পয়েন্ট গুলাকে আসলে আমরা ইয়েলো কালার দিয়ে ডিনোট করি। তো এখন আগের বারের স্টার্ট আসছে এখানে, তার মানে এইখানে হচ্ছে স্টার্ট আসছে, এইটা আসবে কোথায়? এইখানে আসবে, তাই না? এইটা যাবে কোথায়? এইখানে যাবে। আবার এইটা যাবে কোথায়? এইখানে আসবে। এরপরে এটা কি এইভাবে আসবে, এটা কি এখানে আসবে, এভাবে কি চাপতে চাপতে কি একদম শেষ পর্যন্ত চলে যাবে না? জি স্যার। স্যার তো দেখেন তাহলে স্যার এটা এবার একটা কোশ্চেন স্যার। জি বলেন। স্যার টি এর ভ্যালু -1, তাহলে এফ অফ টি এর ভ্যালু 0, মানে এই জিনিসটা কোথা থেকে আসলো? আহ, এই যে দেখেন আমরা মানে এইটা যদি প্রশ্ন, দাঁড়ান আমি বলতেছি। ঠিক আছে। আচ্ছা আমরা গ্রাফটার দিকে একটু তাকাই। হ্যাঁ, গ্রাফটার এই পয়েন্টটা কত বলেন তো? -1, তাই না? আর জি এটা স্যার। কি এফ অফ টি, তাহলে এই -1 এফ অফ টি এর মান কত বলেন তো? এফ অফ -1 ইজ 0। ইকুয়ালস টু কত? 0 না? তো আমরা হ্যাঁ। এই যে এই গ্রাফটা কিন্তু হচ্ছে এই টেবিলটা আসলে কি আমরা এই গ্রাফ থেকেই লিখেছি, বুঝতে পারছি? ও আচ্ছা আচ্ছা। তাইলে আমরা যেখানে ছিলাম এটা ছিল আমাদের এফ অফ টি, এখন আমরা কি করতে চাই? এফ অফ t-2 করতে চাই। আমরা এখন কি করব বলেন তো? ধরে 2 ঘর রাইটে সরাবো, তার মানে কি এখান থেকে 2 ঘর রাইট হচ্ছে, এইখানে হচ্ছে আমার স্টার্ট, আর এখান থেকে ইন্ডিংটা এসে পড়বে কোথায়? এইখানে 7-এ, তাই না? আর মাঝখানে দেখেন এ কিরকম ছিল, এক ঘর পর এইখানে আসছে, তারপরে কি 2 ঘর পর্যন্ত উপরে উঠছে, তাই না? তার মানে এখান থেকে 2 ঘর 1 2 3 4, তাই না? 2টা পয়েন্ট, তার মানে এখান থেকে উপরে উঠবে এখানে। তারপরে কি 2 ঘর পর্যন্ত সে কনস্ট্যান্ট ছিল, তার মানে সে কনস্ট্যান্ট থাকবে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তারপরে কি সে নিচে নেমে গেছে না,
এই যে ব্লু লাইনটা, তারপরের ঘরে কি সে নিচে নেমে যাবে। বুঝছি কি হচ্ছে। জি স্যার। জি স্যার। তাহলে আমরা যদি এখন এফ অফ টি মাইনাস থ্রি বলি, তাহলে তার জন্য আমার কি করতে হবে আপনারা একটু নিজেরা চিন্তা করেন তো, তারপর আমি আঁকবো। স্টার্টিং পয়েন্ট কোথায় আসবে? স্যার 2। আচ্ছা হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট আসলো 2 তে, আর এন্ডিং পয়েন্ট যাবে কোথায়? 8-এ। 8 তে। আচ্ছা, তো আমাদের এটার জন্য সবচেয়ে সহজ উপায় কি বলেন তো? যে আমরা স্টার্টিং এর সাথে 3 যোগ করব, এন্ডিং এর সাথেও কি 3 যোগ করব। আগের বার স্টার্টিং ছিল -1 যোগ 3 করলে আসতেছে 2। আগের বার এন্ডিং ছিল 5 যোগ 3 করলে আসতেছে কত? 8। এখন আমরা আগের বারের মতন গ্রাফটা ড্র করার চেষ্টা করব। দেখেন প্রথম ঘরে কি জিনিসটা ডাউন দিকে ছিল, তাই না? তাহলে প্রথম ঘর পর্যন্ত ডাউন থাকবে। তারপরে জিনিসটা আপওয়ার্ড হয়েছে কত? 2 ঘর পর্যন্ত। তার মানে এক ঘর, এই 2 ঘর, এই 2 ঘর পর্যন্ত আপওয়ার্ড। তারপরে কনস্ট্যান্ট ছিল কত? 2 ঘর, তাহলে এই 2 ঘর পর্যন্ত কনস্ট্যান্ট। তারপর ডাউনওয়ার্ড ছিল এক ঘর, তাহলে এটা পর্যন্ত ডাউনওয়ার্ড। আমাদের তাহলে আলটিমেট গ্রাফটা করবে কিরকম হবে? এরকম হবে না? বুঝতে পারলাম কি? জি স্যার। তাহলে আমাকে যদি এরকম র্যান্ডম বলা থাকে যে আপনার একটা গ্রাফ দেওয়া আছে, লেটস সে আপনার একটা গ্রাফের ছবি দেওয়া আছে, এফ অফ টি ইজ ইকুয়ালস টু সামথিং। আপনাকে এখন এফ অফ টি মাইনাস এ যদি ড্র করতে বলে, আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এইখানে মাইনাস চিহ্ন আছে কিনা, মাইনাস চিহ্ন আছে কিনা, আর এ এর মানটা কত। মাইনাস চিহ্ন থাকা মানে জিনিসটা কি রাইট দিকে শিফট হবে। রাইট, রাইট বলতেছি কারণ কি দেখেন এইখান থেকে জিনিসটা কি রাইটের দিকে চেপে আসতেছে না। আর এ হচ্ছে কত ঘর, রাইট শিফট মানে নাম্বার অফ গ্রিড, কত গ্রিড হচ্ছে রাইট শিফট করবে। তাহলে আমরা রাইট শিফট কত গ্রিড হবে বুঝতে পারছি। তো আমাদের আসলে আলটিমেট টাস্কটা কি, স্টার্টিং আর এন্ডটাকে ফিক্স করে ফেললে মাঝের পার্টটা আমরা আগের ছবি দেখেই আসতে পারবো, তাই না? এই পার্টটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখন আমরা আরেকটা পার্ট দেখি, তাইলেই হচ্ছে আমাদের আহ মোটামুটি শিফটিং ব্যাপারটা আমরা বুঝতে পারবো। তো দেখেন এতক্ষণ আমরা করছি কি এফ অফ টি ছিল, আমরা হচ্ছে এফ অফ টি মাইনাস ওয়ান করছি। এখন দেখেন ইনস্টেড অফ মাইনাস এইখানে যদি আপনাকে এরকম বলা থাকে যে এফ অফ টি প্লাস ওয়ান, তখন কি হবে? তখন আসলে জিনিসটা আগের মতনই, যখন হচ্ছে আপনাকে প্লাস সাইন দিচ্ছে তখন জিনিসটা রাইটে শিফট না হয়ে লেফটে হবে। আর এইটা কি তত ঘর লেফট। যেমন এই যে আমার যেই ব্লু কার্ভটা ছিল, এটা হচ্ছে আমার লেটস সে এফ অফ টি। এখন আমাদের রেড কার্ভটা হচ্ছে এফ অফ টি প্লাস ওয়ান। তাহলে দেখেন আমার কি হচ্ছে, আগের বার স্টার্ট ছিল এইখানে, এন্ডিং ছিল হচ্ছে এখানে, আমার হচ্ছে লেফটের দিকে সরাইতে হবে। তাহলে এদিকে আমরা এক ঘর সরাইছি, এদিকেও কি আমরা এক ঘর সরাইছি। তো এখন আমি যদি আপনাকে বলি যে আমাকে বলে যে আমাকে বলেন যে হচ্ছে আমার এটা হচ্ছে এফ অফ টি, আমরা হচ্ছে এখন এফ অফ টি প্লাস টু জানতে চাই, তাহলে আমার স্টার্টিং পয়েন্ট কোথায় যাবে? আগের বার স্টার্টিং ছিল এখানে, এখন স্টার্টিং কোথায় আসবে বলেন তো? -3। হ্যাঁ, যখন হচ্ছে আমাদের লেফট বলবে তখন হচ্ছে কি আমরা আগের বার যোগ করছি না, এবার কি করব? বিয়োগ। তত ঘর, কত ঘর বিয়োগ করব? যত ঘর প্লাস দেওয়া থাকবে। তার মানে আগের বার স্টার্টিং ছিল -1-এ, এবার স্টার্টিং হবে এটার সাথে আমরা -1 -2 করব, তাহলে পাচ্ছি কত? -3। দ্যাট মিন্স এইখানে হচ্ছে এবার স্টার্টিং পয়েন্টটা। আর এন্ডিং পয়েন্টটা কোথায় হবে দেখেন, আগের বার এন্ডিং ছিল 5-এ,
আর এবার আমরা কত ঘর লেফট করব, লেফট মিন্স -2, দ্যাট মিন্স হচ্ছে 3 আমার এবার এন্ডিং হবে এই পয়েন্টটাতে। হ্যাঁ, ইন্ড এখানে, স্টার্ট এখানে, তাহলে আমার স্টার্ট আর ইন্ড আমরা জেনে ফেলছি। তো এখন কি আগের মতন গ্রাফটা প্রথম ঘরে জিনিসটা ছিল কি এইরকম, তাহলে আমরা প্রথম ঘরে এরকম রাখবো 2 পর্যন্ত, তারপরে 2 ঘর পর্যন্ত জিনিসটা আপওয়ার্ড ছিল, 1 ঘর 2 ঘর, তাহলে এই পর্যন্ত আপওয়ার্ড গেল। তারপরে কনস্ট্যান্ট ছিল কয় ঘর, 2 ঘর, তো কনস্ট্যান্ট আমি 1 ঘর 2 ঘর, কনস্ট্যান্ট 2 ঘর রাখলাম, তারপরে কি আমার ডাউনওয়ার্ড 1 ঘর। তো আমার আলটিমেট গ্রাফটা আসলে কি আসতেছে, এরকম একটা কার্ভ আসতেছে না? বুঝতে পারলাম? তো এখন আমাদেরকে যদি র্যান্ডমলি বলা হয় যে এই যে যেখানে আমরা ছিলাম, যে এফ অফ মাইনাস এ, মাইনাস চিহ্ন দেখে বলতেছি কি আমরা রাইট, আর এ বলতে বুঝতেছি তত ঘর। এখন এফ অফ টি প্লাস এ যদি বলি, তাহলে এই প্লাস সাইন থেকে আসলে আমরা বুঝবো লেফট, আর এ বলতে বুঝবো নাম্বার অফ গ্রিড বা তত ঘর। এটুকু কি আমাদের ক্লিয়ার হয়েছে? তো আমরা যখন রাইট করব তখন হচ্ছে কি স্টার্টিং এন্ডিং এর সাথে তত যোগ করব, আর যখন লেফট করব তখন হচ্ছে কি বিয়োগ করব। তো আমাদের এই শিফটিং এর আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। তো আমি স্লাইডটা দিয়ে দিব, আমরা হচ্ছে এখানে আরো কয়েকটা শিফটিং এর এক্সাম্পল দেওয়া আছে, তো আমরা বাসায় আসলে শিফটিং এর এক্সাম্পল গুলো একটু করব, দেন আমরা নেক্সট ক্লাসে এগুলার হচ্ছে আরো কিছু প্রপার্টি আছে, আমরা ওগুলা নিয়ে হচ্ছে আরো ডিটেলসে জানবো। তো আজকে হচ্ছে আমরা গ্রাফ নিয়ে বেশি দূর আগালাম না, কারণ হচ্ছে যেহেতু আজকে আমরা এই জিনিসটা প্রথম শিখতেছি, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, বুঝতে পারছি? আর আমাদের হয়তো ধরেন আমরা যেহেতু প্রিভিয়াসলি ক্লাস কম করছি, তো আমাদের তো আসলে আরেকটা ক্লাস ছিল বৃহস্পতিবার, বাট ওইটাও তো আসলে আনফরচুনেটলি ভোটের জন্য বন্ধ, তো আমরা একটা এক্সট্রা ক্লাস করব। হ্যাঁ, তো এক্সট্রা ক্লাসটা আমরা ধরেন আজকে কি বার, আহ তো মঙ্গল, ধরেন আপনারা, হ্যাঁ রবিবার, আপনারা হচ্ছে এক্সট্রা ক্লাসটা আমরা সামনের বুধবারে করব। হ্যাঁ, বুধবার হচ্ছে কত তারিখ পরে, বুধবার হচ্ছে 11 তারিখ, তো 11 তারিখ আসলে আমরা একটা এক্সট্রা ক্লাস করব। তো এক্সট্রা ক্লাসের টাইমটা আমি পরবর্তীতে জানাই দিব, টাইমটা হচ্ছে আমি ক্লাসরুমে অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? আই থিংক আপনাদের তো ওই দিন বন্ধই, তো বন্ধের দিনে আসলে আমরা এক্সট্রা ক্লাসটা করতে যাচ্ছি। ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, আর একটু হচ্ছে বাসায় লেখাপড়া করতে হবে, কারণ আমরা সামনের দিকে দেখবো যে আসলে জিনিসপত্রগুলা কঠিন হয়ে যাচ্ছে, আর আমরা প্রথম দিকে ক্লাসগুলা যেরকম রিক্যাপ করে শুরু করতে পারতেছি, এরকমটা আমরা শুরু করতে পারবো না। তো যদি আমরা ক্লাসের রিদমে থাকতে চাই, আমাদের একটু বাসায় লেখাপড়া করতে হবে, না হলে কিন্তু আমরা ক্লাস থেকে হারায় যাব। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।